সরকারি চাকরিজীবীদের মধ্যে এখন একটি প্রশ্ন সবচেয়ে বেশি ঘুরপাক খাচ্ছে। নবম জাতীয় পে স্কেল কি আদৌ হবে, নাকি আইএমএফ এর শর্তের কারণে সেটি অনির্দিষ্টকালের জন্য আটকে যাবে? কেউ বলছেন আইএমএফ নাকি পে স্কেলের বিরোধিতা করছে, আবার কেউ দাবি করছেন আইএমএফ অনুমতি না দিলে সরকার নতুন বেতন কাঠামো ঘোষণা করতে পারবে না। কিন্তু প্রশ্ন হলো, এই ধারণাগুলো কতটুকু সত্য? আইএমএফ কি সত্যিই কোনো দেশের সরকারি কর্মচারীদের বেতন নির্ধারণ করে, নাকি পুরো বিষয়টি আমরা ভুলভাবে বুঝছি? আজকের ভিডিওতে আমরা ঠিক তথ্যটি তুলে ধরার চেষ্টা করব। প্রথমে একটি বিষয় পরিষ্কার করা দরকার, আইএমএফ বা ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড কোনো দেশের সরকার পরিচালনা করে না। তারা কোনো দেশের বাজেটও তৈরি করে না। তাদের মূল কাজ হলো যেসব দেশ বৈদেশিক মুদ্রার সংকট, বাজেট ঘাটতি বা অর্থনৈতিক চাপে পড়ে তাদের ঋণ ও নীতিগত সহায়তা প্রদান করে। কিন্তু ঋণ দেওয়ার আগে তারা একটি বিষয় নিশ্চিত করতে চায়, ঋণ গ্রহীতা দেশ ভবিষ্যতে সেই ঋণ পরিশোধ করতে সক্ষম হবে কিনা। এই কারণেই আইএমএফ সরকারের আয়, ব্যয়, রাজস্ব আদায়, ভর্তুকি, ঋণের পরিমাণ, মূল্যস্ফীতি, বৈদেশিক মুদ্রার রিজার্ভ এবং সামগ্রিক আর্থিক সক্ষমতা বিশ্লেষণ করে। অর্থাৎ তাদের আগ্রহ মূলত দেশের ফিসক্যাল সাস্টেইনেবিলিটি বা দীর্ঘমেয়াদী আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করা। যদি কোনো সিদ্ধান্ত সরকারের ব্যয় অনেক বাড়িয়ে দেয়, তাহলে আইএমএফ স্বাভাবিকভাবেই জানতে চাইবে সেই অতিরিক্ত ব্যয় কিভাবে বহন করা হবে। এটি কোনো নিষেধাজ্ঞা নয়, এটি একটি আর্থিক ঝুঁকি মূল্যায়নের প্রক্রিয়া। বিষয়টি একটি সাধারণ পরিবারের উদাহরণ দিয়ে বোঝা যাক। ধরুন একটি পরিবারের মাসিক আয় 50,000 টাকা, কিন্তু প্রতি মাসে তাদের খরচ হচ্ছে 65,000 টাকা। ফলে প্রতি মাসেই 15,000 টাকা ধার করতে হচ্ছে। এখন পরিবারের একজন আত্মীয় বা ব্যাংক তাদের নতুন ঋণ দিতে রাজি হলো। কিন্তু ঋণ দেওয়ার আগে তারা একটি প্রশ্ন করতেই পারে, আপনার মাসিক খরচ এত বেশি কেন? আগামী মাস থেকে এই ঋণ কিভাবে পরিশোধ করবেন? এর মানে কি ব্যাংক পরিবারের সিদ্ধান্ত নেওয়ার অধিকার কেড়ে নিচ্ছে? না, পরিবার চাইলে নতুন গাড়িও কিনতে পারে, বাড়িও বানাতে পারে, আবার সন্তানদের পড়াশোনায়ও বেশি খরচ করতে পারে। কিন্তু যদি সেই অতিরিক্ত ব্যয়ের কারণে ঋণ পরিশোধের সক্ষমতা কমে যায়, তাহলে ঋণদাতা অবশ্যই হিসাব দেখতে চাইতে পারে। রাষ্ট্রের ক্ষেত্রেও যুক্তিটা ঠিক একই। যখন একটি দেশ আন্তর্জাতিক ঋণ গ্রহণ করে, তখন বড় ধরনের নতুন ব্যয়ের ক্ষেত্রে অর্থনৈতিক সক্ষমতা নিয়ে আলোচনা হওয়াই স্বাভাবিক। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, নবম পে স্কেল ঘোষণা করার ক্ষমতা কার? এর উত্তর খুবই স্পষ্ট। এটি সম্পূর্ণভাবে বাংলাদেশের সরকারের নীতিগত ও প্রশাসনিক সিদ্ধান্ত। জাতীয় পে স্কেল প্রণয়ন, বেতন কমিশন গঠন, সুপারিশ গ্রহণ, বাজেটে অর্থ বরাদ্দ এবং চূড়ান্ত অনুমোদের ক্ষমতা সরকারের নিজস্ব সাংবিধানিক ও প্রশাসনিক কাঠামোর মধ্যেই রয়েছে। আইএমএফ কোনো দেশের জন্য আইন প্রণয়ন করে না, তারা কোনো গেজেট জারি করে না, তারা সরকারি কর্মচারীদের বেতন নির্ধারণ করে না, বেতন নির্ধারণ করতে বাধাও সৃষ্টি করে না। তারা যা করতে পারে তা হলো অর্থনৈতিক ঝুঁকি সম্পর্কে মতামত বিশ্লেষণ এবং নীতিগত পরামর্শ প্রদান। চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের দায়িত্ব সরকারের। তবে বাস্তবতা হলো, সরকার যখন আন্তর্জাতিক ঋণ কর্মসূচির অধীনে থাকে, তখন বড় আর্থিক সিদ্ধান্ত নেয়ার সময় অর্থনৈতিক প্রভাব বিবেচনা করাই স্বাভাবিক। কারণ প্রতিটি নতুন ব্যয়ের সঙ্গে ভবিষ্যতের রাজস্ব, বাজেট ঘাটতি এবং ঋণ ব্যবস্থাপনার সম্পর্ক রয়েছে। অর্থাৎ আলোচনার বিষয় হতে পারে ব্যয়ের সক্ষমতা, কিন্তু সিদ্ধান্তের মালিক সরকার নিজেই। সুতরাং নবম পে স্কেল নিয়ে আলোচনা করতে গেলে একটি বিষয় মনে রাখা জরুরি, আইএমএফকে একমাত্র কারণ হিসেবে দেখলে বাস্তব চিত্রটি সম্পূর্ণ বোঝা যায় না। একদিকে রয়েছে দেশের অর্থনৈতিক সক্ষমতা, রাজস্ব আদায়, বাজেটের অগ্রাধিকার এবং সামষ্টিক অর্থনৈতিক পরিস্থিতি। অন্যদিকে রয়েছে সরকারের রাজনৈতিক অঙ্গীকার, প্রশাসনিক সিদ্ধান্ত এবং আর্থিক পরিকল্পনা। এই দুই বাস্তবতার সমন্বয়েই যে কোনো বড় সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সরকারি চাকরিজীবীদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো গুজব নয়, নির্ভরযোগ্য তথ্যের উপর আস্থা রাখা। নীতিগত আলোচনা চলতে পারে, অর্থনৈতিক মূল্যায়নও চলতে পারে, কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত সরকারই গ্রহণ করবে। আমরা আশা করি ভবিষ্যতে যে সিদ্ধান্তই নেওয়া হোক, তা হবে দেশের সামগ্রিক অর্থনৈতিক স্থিতিশীলতা এবং সরকারি কর্মচারীদের ন্যায্য স্বার্থ উভয় দিক বিবেচনা করেই। ধন্যবাদ সবাইকে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন।